স্বাগত ৭১ সংযোগে আপনাদের সাথে আছি আমি শবনম আজিম। আজ বিজয়া দশমী, দুর্গোৎসবে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে ৭১ সংযোগ। প্রত্যেকটি উৎসবে আমাদের জন্য আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে, পাশাপাশি আরেকটি আনন্দ বার্তা বয়ে আনে যখন মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়। কিন্তু সেই আনন্দ মুছে যেতে সময় লাগে না যখন সেই শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেয় এবং তার একটি বিশাল অংশ অকৃতকার্য হয়। এই শিক্ষা ব্যবস্থার মাঝে কোথাও কি কোনো গলদ আছে বা কোথাও কোনো ফাঁক রয়ে যাচ্ছে, যে কারণে এই আনন্দগুলো ম্লান হয়ে যাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে এসে? এই সব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই এবং আজকে আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত আছেন অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। আছেন ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান, প্রো ভাইস চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং মঞ্জুর আহমদ, এমেরিটাস অধ্যাপক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ৭১ সংযোগে। এবং যে বিষয়টি বলছিলাম, শিক্ষা, সংস্কার, মান, উন্নয়ন সবকিছু মিলিয়ে যে সময়টি যাচ্ছে সেই সময়টিতে অনেক রকম প্রশ্ন। এবং গতকালেরই একটি উচ্চ পর্যায়ের সচিবালয়ে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন শিক্ষাবিদদের সঙ্গে যে সভাটি হয়েছে, সেই সভাতেও সিদ্ধান্ত হয়েছে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে যে ১০ নম্বর এমসিকিউ থেকে সৃজনশীলের দিকে চলে আসা, সেই বিষয়টিও থাকছে, কোনো রকম সিদ্ধান্তের পরিবর্তন হচ্ছে না। সবকিছু মিলিয়ে প্রথম যে প্রশ্নটি রাখতে চাই, সৃজনশীলের দিকে ঝুঁকে পড়ার প্রবণতাটি আমাদের কেন হচ্ছে? কারণ আমরা জানি ২০১০ সালে শিক্ষা বোর্ডগুলো এসএসসি পরীক্ষায় এই প্রশ্ন সৃজনশীল ভাবে করার পদ্ধতিটি প্রণয়নের একটি উদ্যোগ নেন এবং ২০১২ সালে এসে এইচএসসিতেও এই পদ্ধতিটি প্রয়োগ করা হয়। এবং নানা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যখন সৃজনশীল এবং এমসিকিউ এর ক্ষেত্রে ৬০-৪০% পরীক্ষাটি হচ্ছিল, ৫ বছর না যেতেই না ঘুরতেই আমরা দেখছি সেটি কমিয়ে এনে ৩০-৭০% নিয়ে আসছি। এই সব কিছুর পেছনে মানে হঠাৎ করে কি হলো বা কেন, কি চিন্তার মাধ্যমে আমরা আসলে এই দিকে চলে যাচ্ছি? আমি প্রথমেই আসতে চাই মোহাম্মদ মাহবুবুর রহমানের কাছে, কারণ আপনি ঢাকা বোর্ডের চেয়ার হিসেবে আছেন এই মুহূর্তে। আপনার ব্যাখ্যাটা আগে জানতে চাই। ধন্যবাদ। আসলে সৃজনশীল এবং এমসিকিউ যেটি দুটি কিন্তু আন্তর্জাতিক মানসম্পন্ন ব্যবস্থা, এটি দুটির কোনোটি কম গুরুত্বপূর্ণ না। এবং এটি ভেবেই আমরা সৃজনশীলে আমরা রেখেছিলাম ৬০ এবং বহু নির্বাচনীতে রেখেছিলাম ৪০। আমি প্রথমে বলি দুটি আন্তর্জাতিক মানসম্পন্ন ভালো পদ্ধতি, কিন্তু আমরা যেটি এমসিকিউ এইটি ফিল্ডে প্রয়োগ করতে গিয়ে আমাদের কিছু দুর্বলতা বেরিয়ে এসেছে। সেগুলো বলতে গেলে এর আগেও আমরা বলেছি, সেখানে দেখা যাচ্ছে যে নানাভাবে এখানে ছাত্ররা, আমরা যেটা আশা করেছিলাম যে মানে এমসিকিউতে সমস্ত বই পড়তে হবে এবং সমস্ত বই না পড়লে কোনো ছাত্রের পক্ষে ওই ৪০ নম্বরের উত্তর দিয়ে ৪০ পাওয়া বা কাছাকাছি পাওয়া সম্ভব নয়। কিন্তু আমরা দেখেছি যে এখানে নানা ধরনের আনফেয়ার মিনসও আমরা লক্ষ্য করেছি, বা নানা ধরনের আমরা সমস্যার কারণেই আমরা বিষয়টা নিয়ে অনেক ভেবেছি। এবং আমাদের দেশের যারা প্রবীণ শিক্ষক আছেন, শিক্ষাবিদ আছেন, বুদ্ধিজীবীরা আছেন, সচেতন মানুষ যারা আছেন, তাদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় প্রতি বছর এক বা একাধিকবার তার আলাপ আলোচনা করেন, একটা মানে মত বিনিময় সভা হয়। সেখানে ২০১৫ সালে সিদ্ধান্ত ছিল যে ২০১৬ সালে এমসিকিউটা আগে পরে হতো, ২০১৬ সাল থেকে এমসিকিউ প্রথমে হবে আর সিকিউটা শেষ হবে, এবং ২০১৭ সালে গিয়ে ১০ নম্বর কমে ১০ নম্বর বাড়বে আমাদের সিকিউতে। এবং এটি মোটামুটিভাবে ডিসাইডেড ম্যাটার হয়ে গেছে। এখন আমরা মাঝে সেই বিদগ্ধ ব্যক্তিরা যারা আছেন, সম্মানিত শিক্ষাবিদ বা প্রবীণ শিক্ষাবিদ যারা আছেন, তাদের সঙ্গেও শিক্ষা মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রী মহোদয় বসেছিলেন, আমরাও ছিলাম। সেখানে সর্বসম্মতভাবেই সিদ্ধান্ত হয়েছে। এবং এই সিদ্ধান্তের মাঝে কোথাও কোনো ঝামেলা আছে আমার কিন্তু তাও কখনো মনে হয়নি। কিন্তু প্রশ্ন যেখানে যাচ্ছে, আপনি যে জিনিসটি বলছিলেন যে পরীক্ষা পদ্ধতি মানে পরীক্ষা প্রণয়নের ক্ষেত্রে, অনুষ্ঠানের ক্ষেত্রে যে ধরনের ত্রুটিগুলো দেখা গিয়েছিল, তার জন্য আমি একটু ডক্টর আখতারুজ্জামানের কাছে আসতে চাই যে এই পরীক্ষা অনুষ্ঠানের যে ত্রুটি, তার কারণে কি আসলে নাম্বার কমানোর বা এই পদ্ধতি নিয়ে চ্যালেঞ্জ করার কোনো আসলে উপায় আছে, বা
বিষয়টা আসলে কেমন? আমি বলি, কারণ আমরা জানি আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো কিন্তু সব এমসিকিউতে হচ্ছে এবং সেখানে কিন্তু পদ্ধতির ক্ষেত্রে বা অনুষ্ঠানের ক্ষেত্রে কোন রকম কোন ত্রুটি আমরা এখন পর্যন্ত পাইনি। আসলে ওই ঢাকা বোর্ডের চেয়ারম্যান সাহেব যে কথা বলছেন তার মধ্যে সত্যতা আছে। ওই পরীক্ষা অনুষ্ঠানের জন্য যতগুলো উপাদান প্রয়োজন একটি ভালো পরীক্ষা গ্রহণের জন্য, সেই পর্যাপ্ত সুবিধাদি আমরা নিশ্চিত করতে পারিনি, এই এক। আর দ্বিতীয়ত আমরা দেখলাম শিক্ষার মান নিয়ে অনেক প্রশ্ন উত্থাপিত হলো, যে অনেক পক্ষ থেকেই বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হয়েছে যে শিক্ষার্থীরা ভালো লিখতে পারছে না, তারা বলতে পারছে না, এমসিকিউতে অনেক রসালো, অনেক গল্প, অনেক জোক আকারে অনেক কিছু বেরিয়ে আসা শুরু করলো, যে এতই সংক্ষিপ্ত হচ্ছিল, মনে হয় যেন সবকিছুই সংক্ষেপে তারা করছে। এই ধরনের একটি ধারণাও অনেকের মধ্যে লাভ করেছিল। ফলশ্রুতিতে তখন আমরা দেখলাম যে শিক্ষার্থীদেরকে কিভাবে আরো একটু লেখনের মধ্যে আনা যায়। আর ওই যে সেটা চেয়ারম্যান সাহেব বললেন যে ভালো একটা এমসিকিউর স্ট্যান্ডার্ড প্রশ্নপত্র তৈরি করা এবং সেভাবে পরীক্ষার আয়োজন করা, এই সব কিছুর সাথে যে উপাদানগুলো জড়িত, সেখানে ছাত্র শিক্ষক অনুপাত প্রয়োজন, ভালো একটি শ্রেণীকক্ষ প্রয়োজন, এই বিষয়গুলো ঠিক আমাদের দেশে এখনো পর্যাপ্তভাবে আমরা সব উপাদানগুলোর সংস্থান করতে পারিনি। তো ফলশ্রুতিতে ওখান থেকে আমরাই পরামর্শ দিয়েছি যে এখান থেকে কিছু কমিয়ে, এটা কখনো এমসিকিউর বিপক্ষে কারো অবস্থান নেই বা এটা একেবারে উঠিয়ে দেওয়া হবে, সবটাই সিকিউতে চলে যাবে, সেই ধারণাটি নাই। ধারণাটি হলো যে আমাদেরকে রাখতে হবে যে ওই সকল উপাদানগুলো সংস্থান করে পরবর্তীতে আরো পরীক্ষা নিরীক্ষার পরে এই প্রশ্নপত্র প্রণয়ন সহ পরীক্ষা গ্রহণের মধ্যে উন্নয়ন সাধন করে তারপর ওই পদ্ধতিতে যেতে হবে। এবং সেই কারণেই ওই 10 নম্বরটাকে আমরা দেখে অন্যদিকে দিয়েছি। কিন্তু এক্ষেত্রে কি আরেকটি প্রশ্ন আবার যাচ্ছে না আপনার কথা থেকে, যে প্রশ্ন প্রণয়নের ব্যর্থ হলো শিক্ষকরা বা আমরা, সেখানে কেন শিক্ষার্থীদের উপর আসলে বিভিন্ন রকম পদ্ধতির এক্সপেরিমেন্ট চলেই যাচ্ছে? না, এইটা এইভাবে দেখার কোনো সুযোগ নাই। এটা শিক্ষকদের ব্যর্থতা না, শিক্ষকদেরও প্রশিক্ষণের প্রয়োজন আছে। শিক্ষকদেরও কিভাবে সৃজনশীল প্রশ্ন করতে হয়, আমি প্রশিক্ষণের জায়গাতে আসতেই চাই যে আসলে প্রশিক্ষিত বা দক্ষ জনবল নিয়ে যদি আমরা এই কাজটি না করে থাকি বা আমরা আমাদের শিক্ষকদের যদি যথাযথ ট্রেনিং না থেকে থাকে, তাহলে তারা কিভাবে আসলে পাঠদানটি করবে? কিন্তু আপনি যে বিষয়টি বলছেন যে প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে আসলে কিছু বিষয় এসে পড়েছিল যা নিয়ে আসলে বিভিন্ন রকম প্রশ্ন উঠে গিয়েছিল, প্রশ্নের ক্ষেত্রে প্রশ্ন উঠে গিয়েছিল। মঞ্জুর আহমেদ, এই বিষয়টিকে কিভাবে দেখবেন? না, পরীক্ষা মূল্যায়ন ছাত্রদের, কারণ বারবার কিন্তু আসলে বলির পাঠা হচ্ছে শিক্ষার্থীরা, তাদের উপর বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট যাচ্ছে। শিক্ষার মূল্যায়নটা একটা জটিল ব্যাপার, অনেক টেকনিক্যালিটিস আছে, এর জন্য বিশেষজ্ঞ জ্ঞান দরকার এবং এটা প্রশ্ন প্রণয়ন এবং এগুলোর মূল্যায়ন ঠিকভাবে অনুষ্ঠান করা সবকিছু সহজ নয় এবং এটা নিয়ে কিছু সমস্যা থাকতে পারে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে আছে। সেই জন্য একটা, যেটা আগে বলেছেন আগের বক্তারা, যে এমসিকিউ নিয়ে কিছু প্রশ্ন, তো সেই প্রশ্নের এটা আমি বলবো যে একটা তাৎক্ষণিক একটা সমাধান হিসাবে যে একটুখানি কমিয়ে দেওয়া আর ওদিকে একটু বাড়িয়ে দেওয়া। তো এমনি সৃজনশীল যেটা বলা হচ্ছে, মানে একটা লিখিত উত্তর যেটা দিতে হবে, সেটাও যে একেবারে সম্পূর্ণ কোনো রকম সমস্যা নেই তাও কিন্তু নয়, সেখানেও সমস্যা আছে। এবং আমরা যেটা দেখি যে মুখস্থের উপর নির্ভরশীল সৃজনশীল করতে গিয়েও সেই গাইড বই ইত্যাদি কিছু কোচিং এগুলোর উপর নির্ভরশীলতা আছে। তো এই সব সমস্যা আমাদের, এই যে বর্তমানে যে পরিবর্তনটা হলো, সামান্য পরিবর্তন, এটা বড় কোনো পরিবর্তন না, 40 থেকে 30 আর ওদিকে একটু বাড়ানো হলো এবং সময় দিয়ে দেওয়া হয়েছে, যথেষ্ট সময় দেওয়া হয়েছে। সুতরাং সেটা দিয়ে আমাদের যে সামগ্রিক যে সমস্যাগুলো গভীরভাবে যেতে হবে, মানে মূল্যায়ন, শিক্ষার্থীর মূল্যায়ন কিভাবে করা। আর তার চেয়ে বড় কথা যে শিক্ষার মান বাড়াতে হলে শুধু মূল্যায়ন দিয়ে তো বাড়ানো যাবে না, শিক্ষার কাজটা ভালো করে করতে হবে। সেখানে শিক্ষকদের এবং বিদ্যালয়ের পরিবেশ ইত্যাদি সবকিছু, শিক্ষার যে উপকরণগুলো আছে সেই উপকরণগুলো কিন্তু আসলে মানসম্মত হওয়া খুব জরুরি, সেটাও দরকার। তো সবকিছু মিলে, তো সুতরাং আমি বলবো যে এটা খুব বড় একটা পরিবর্তন হয়েছে বা এটা দিয়ে অনেক কিছু সমাধান পাওয়া যাবে তা নয়, কিন্তু এটা একটা উদ্যোগ দরকার ছিল এই সময়ে।
কিন্তু আমাদের সংস্কারের জন্য এবং এই মূল্যায়নের ব্যবস্থাটা আরো ভালো করার জন্য চেষ্টাটা এটা আমাদের চালিয়ে যেতে হবে, এবং সেটা আমাদের আলোচনায় সেটাই ঠিক হয়েছে যে এই নিয়ে কাজ করতে হবে, এবং বিভিন্ন কমিটি করে দেওয়া হয়েছে, এরা কাজ করবেন আমি আশা করছি ঠিক মতো। উদ্যোগটি যে সাধুবাদ পাবার মতো তাতে কোথাও কোনো সন্দেহ নেই, কিন্তু এই সৃজনশীল প্রশ্ন আসলে আমাদের শিক্ষার্থীদেরকে কতটুকু সৃজনশীল করে তুলতে পারছে? মাহবুবুর রহমান। ধন্যবাদ। আসলে সৃজনশীল প্রশ্নের অনেক বিউটি আছে, অনেক ভালো দিক আছে। যেমন এখানে আমাদের সৃজনশীলের মূল কথা হচ্ছে যে এখানে মুখস্থ। আমি খুবই দুঃখিত, আপনাকে একটু থামাচ্ছি, একজন দর্শক আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন, আমি আবার আপনার কাছে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। যে আমি খসরু বলছিলাম কাউখালীর পিরিজপুর থেকে। যে আমার প্রশ্ন হলো, প্রতি বছর যে পরিমাণ শিক্ষার্থীরা জিপিএ 5 পায়, সেই পরিমাণ শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য ঢাকা ভার্সিটি থেকে শুরু করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে পারে না। তাহলে যারা উত্তীর্ণ হতে পারে না তারা কোথায় ভর্তি হবে এই অনিশ্চয়তায় তারা ভোগে। আর দ্বিতীয় প্রশ্ন হলো, শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য কি করণীয় আছে বলে আলোচক আছে? জি জি দর্শক, ধন্যবাদ। আমরা এই বিষয়ে আসলে কথা বলতে বসেছি, যেখানে ছিলাম মাহবুব রহমান। ধন্যবাদ। আমরা সৃজনশীলতা যে পদ্ধতিটা, সৃজনশীল পদ্ধতি যে করেছিলাম, এখানে সৃজনশীলের মূল একটা বিষয় হচ্ছে যে এখানে মুখস্থ নির্ভরতা থাকবে না। এখানে গ্রাম এবং শহরে দেখা যাচ্ছে যে মানে মেধাবী ছাত্রদের মধ্যে ব্যাপক পার্থক্য হতো, কিন্তু সৃজনশীল ছাত্র মৌলিকভাবে গুণগত ছাত্র গ্রামেও আছে, শহরেও আছে। সৃজনশীলের মাধ্যমে একটি গ্রামের ছেলেও ভালো করতে পারে, শহরের ছেলেও ভালো করতে, এই ব্যবধানটাও আমাদের কমে যাওয়ার উদ্দেশ্য ছিল। এখানে বুঝে পড়তে হবে, ভালোভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে এখানে পড়তে হবে, এবং এখানে দক্ষতা ভিত্তিক উত্তর দিতে হয় বলে এখানে আমাদের মানে অধিক লেখারও প্রয়োজন হয় না। অল্প লেখাই একটা ছাত্র অনেক ভালো মার্কস পেতে পারে যদি সে ওই বিষয়গুলো ভালোভাবে সে অ্যানালাইসিস করতে পারে বা সে আমরা জানি যে এই সৃজনশীল যে পরীক্ষাটি হয় বা এই প্রশ্নটি যে হয়, প্রশ্নটি আসলে 3 ভাবে বা 3টি পদ্ধতিতে যাচাইয়ের একটি চেষ্টা চলে। একটি থাকে হচ্ছে জ্ঞানগত পর্যালোচনা, একটি থাকে প্রায়োগিকভাবে সে আসলে কতটুকু বুঝতে পারছে, এবং থার্ডলি হচ্ছে তার অবধারণগত বা অ্যানালিটিক্যাল ক্যাপাসিটিটা কতটুকু, সেই বিষয়টি। এই সর্বোচ্চ 4টা বিষয়। আরেকটা হচ্ছে উচ্চতর দক্ষতা কেমন আছে, তার দক্ষতার উচ্চতর দক্ষতার জায়গাটা দেখার চেষ্টা করা হয়ে থাকে। কিন্তু 2 নম্বর 3 নম্বর এবং 4 নম্বর, মোট 10 নম্বর 4টি অংশ মিলে। কিন্তু যখন একটি শিক্ষার্থীকে আমি এই বিষয়ে পাঠদানের ক্ষেত্রে খুব ভালো কিছু করতে পারছি না, বা তাকে সেভাবে বোঝাতে পারছি না, বা তার ক্যাপাসিটিটা সেভাবে আমি ডেভেলপ করতে পারছি না, তখন আসলে এই পদ্ধতি তার জন্য কতটুকু সুফল বয়ে আনবে? মঞ্জুর আহমেদ। না, নিশ্চয়ই এটা তো পাঠদানের ভালো, আমাদের এসব কি বলে মূল্যায়ন দিয়ে তো আর মান বাড়ানো যাবে না। পাঠদান ভালো করতে হবে, সেখানে শিক্ষকদের সঙ্গে কাজ করতে হবে, পরিবেশটা সৃষ্টি করতে হবে, ব্যবস্থাপনার উন্নতি করতে হবে, সেগুলো তো উপকরণ ইত্যাদি দিতে হবে, সেই সব করতে হবে। তার সঙ্গে মূল্যায়নে এখন যেটা দাঁড়িয়ে গেছে যে আমরা সৃজনশীল করেছি যাতে মুখস্থ বিদ্যার উপর নির্ভর করতে না হয়, কিন্তু সেটা ঠিক হচ্ছে না। এখানে ওই গাইড বই ইত্যাদি বেরিয়ে যাচ্ছে এবং গদ বাঁধা ছক বাঁধা কিছু প্রশ্ন সৃজনশীল হয়ে যাচ্ছে। আর সেজন্য প্রশ্ন উঠেছে যে এমসিকিউ গুলো তাহলে ওখানে শুধু টিকমার্ক দিয়ে দিলে হয়ে যায়, তাহলে সেটা দিয়ে আমাদের ঠিক যাচাই হচ্ছে না মান, সেটাও ঠিক নয়। এমসিকিউ গুলো যদি ঠিক মতো করা যায় তাহলে এটা দিয়ে জানা, বোঝা, বিশ্লেষণ সবকিছুই করা যায় যদি ঠিকমতো প্রশ্নগুলো করা যায়, এবং এমসিকিউ দিয়ে একটা বিষয়ের সামগ্রিক মূল্যায়ন করা যায়। আপনার সৃজনশীল প্রশ্ন, লিখিত প্রশ্ন তো 6টা বা 7টা প্রশ্ন, সুতরাং খুব বেশি জিনিস আপনি বিষয়বস্তু সবটা পরীক্ষার মধ্যে কভার করা যায় না। সুতরাং দুটোরই প্রয়োজন আছে এবং দুটোরই বিভিন্ন রকম উদ্দেশ্য আছে, তো সেইগুলো ঠিকমতো করতে হবে। এবং প্রশ্নগুলো ঠিকমতো করার জন্য যে দক্ষতা এবং কলা কৌশল ইত্যাদি, সেটা আমি বলবো যে আমরা একটা আলোচনা হয়েছে যে এমসিকিউর জন্য প্রশ্ন ভান্ডার, শুধু কয়েকটি ছকবাঁধা প্রশ্ন হবে না, বিরাট একটা সাবজেক্টের জন্য যদি 1000 প্রশ্ন থাকে
এবং সেটা ওপেন করে দেওয়া যায় এবং সেটা নিয়ে পড়াশোনা করুক, ক্ষতি নাই, এটা সকলের কাছে উন্মুক্ত থাকুক। এই জায়গাতেও আমার একটু প্রশ্ন আছে, কারণ 91 সালে আমরা একটি ইন্ট্রোডিউস করতে দেখি, সেটা প্রশ্ন ব্যাংক নামে পরিচিত ছিল। 500 কোয়েশ্চেন দিয়ে বলা হয়েছিল এটা একটি কোয়েশ্চেন ব্যাংক, এবং সেই 500 থেকে আসলে প্রশ্ন এসেছিল। তাতে আমার কাছে কিন্তু, আমি নিজেও শিক্ষকতার মধ্যে আছি, আমার কাছে কিন্তু মনে হয় যে আমরা আমাদের মেধাবী শিক্ষার্থীদের বোকা বানানোর একরকম পদ্ধতির মধ্যে গিয়েছিলাম। আমি এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলছি, আমি ডক্টর আখতারুজ্জামানের কাছে আসতে চাই, তবে বিরতির সময় গেছে, ফিরে এসে আখতারুজ্জামানকে দিয়ে আমি শুরু করবো। নিচ্ছি বিরতি, ফিরে খুব অল্প সময় আছে। আরো একবার আমন্ত্রণ। আজ আমরা কথা বলছি শিক্ষার সংস্কার এবং মান উন্নয়ন নিয়ে, এবং একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম যে এই যে এবারের সংস্কারের বিষয়টি বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে আরো সহজ এবং কম সময়ে কিভাবে পরীক্ষা পদ্ধতিকে সংস্কার করা যায় সেই বিষয়গুলো দেখা, এবং একই সাথে প্রশ্ন ভান্ডার তৈরির একটি বিষয় এসেছে, এবং আমরা এমসিকিউ নিয়ে কথা বলছিলাম যে প্রশ্ন ব্যাংক আসলে আমার শিক্ষার্থীকে কি কোনোভাবে বোকা বানিয়ে ফেলছে কিনা। আমি ডক্টর আখতারুজ্জামানের কাছে আসতে চাই। আচ্ছা, আমি ওই বিষয়টা বলার আগে একটা বিষয় একটু রেসপন্স করে নিই। সেটি হলো, আমরা যে প্রশ্নপত্রের এই সামান্য বিন্যাসে যে পরিবর্তন আনলাম, সরকার যে সিদ্ধান্ত নিল যে যেখানে 6টি উত্তর করতে হতো সেখানে এখন 7টি করতে হবে, আর এমসিকিউ থেকে 10টি কমে গেল। এতে সমস্যা কোথায়? কেননা পরীক্ষাই যদি হয় এবং যদি সৃজনশীলতাই বলি, তাহলে তো প্রশ্নপত্রে এই ধরনের পরিবর্তন মাঝে মধ্যে আনা এবং শিক্ষার্থীদের সেটা পরীক্ষা নেওয়া, এটা তো একটা পরীক্ষার অংশ। এটা এইভাবে কিন্তু গণ্য করতে হবে। আমাদেরকে ভাবতে হবে যে সবসময় একই মডেলের একই ধরনের প্রশ্নপত্র হলে তখন কিন্তু সৃজনশীলতার অথবা শিক্ষার্থী মূল্যায়নের ওই জায়গাটি দুর্বল হয়। যখন মাঝে মধ্যে এই ধরনের পরিবর্তন ঘটে তখন কিন্তু প্রকৃত পরীক্ষাটা হয়। এবং ইউজ টু বলতে কোনো জিনিস করা ঠিক না, যে অভ্যস্ততা হয়ে যাবে এবং ওই গদে গদে চলতে হবে, এটি ঠিক না। যেটি করতে হবে সেটা হলো একটি কারিকুলাম অফার করার পূর্বেই এই নীতিগুলো বলে দিতে হবে যে এইভাবে পরীক্ষাটা হবে, যাতে শিক্ষার্থী প্রস্তুতি নিতে পারবে। কিন্তু গত বছর এভাবে হয়েছে, সেবার এবারে একইভাবে হতে হবে, এই ধরনের ধারণা যদি আমরা পোষণ করি তাহলে কিন্তু সৃজনশীলতার দিকে এগোতে পারবো না। এই একটি বিষয়। আরেকটি জিনিস হলো যে ক্রিয়েটিভিটি বলি, সৃজনশীলতা, মুখস্থবিদ্যা থাকবে না, এই একটি অ্যাটিটিউড, এটাও পরিবর্তন করা খুবই প্রয়োজন। কেননা আমাদের কবিতা মুখস্থ করতে হবে, অনেক কিছু মুখস্থ লাগবে, এবং মৌলিক কিছু বিষয় যদি শিক্ষার্থীর মনের মধ্যে গ্রথিত না হয় তাহলে সে কিন্তু ভালো কিছু প্রডিউস করতে পারবে না। আমি সবসময় মনে করি যে মুখস্থবিদ্যাও অবশ্যই প্রয়োজন আছে, আদারওয়াইজ কিছু ওর উপর ভিত্তি করেই কিছু ক্রিয়েটিভিটি হবে। আমাদের যদি বলি যে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা তো ভাই মুখস্থ জীবনভর করে আসছি। এই যে শিক্ষার্থী এটি মুখস্থ না রাখবে, না পারবে, সে তো অ্যালজেব্রা কোনো কিছু পারবে না, মুখস্থ তাকে রাখতেই হবে। আবার একইভাবে যদি এরকম বলি যে নিউটনের তৃতীয় সূত্র বলো, তাহলে এভরি অ্যাকশন হ্যাজ অপোজিট ইকুয়াল রিয়াকশন, এই কথা তো বহুদিন আগে বাপদাদা পূর্ব মুখস্থ করে আসছে, আমরা মুখস্থ করে আসছি, এবং এই বিদ্যার ভিত অত্যন্ত মজবুত হয়। এর উপর ভিত্তি করে অন্যান্য বিদ্যার নির্মাণ করা যায়। মৌলিক বিষয়গুলো আমাদের এখানে জোর দিতেই হবে সবসময়। এখান থেকে যখন সরে এসছি, আমার মনে হয় শিক্ষার মান ড্রাস্টিক্যালি ফল করেছে এই সকল ব্যবস্থা থেকে, যখন আমরা একটা আলট্রা অ্যাটিটিউডের দিকে গিয়েছি যে মুখস্থবিদ্যা চলবে না, এটা চলবে না, এটা চলবে না। কোথা থেকে উদ্ভট আকারে কোত্থেকে তার মাথায় আবর্তিত হবে একজন ছোট্ট শিশু, সে কি সৃজনশীলতা নিজে নিজে বানিয়ে বলবে যে এই জিনিসগুলো করবে? এই পর্যাপ্ত সময় এবং মেধা, শ্রম, বয়স কোনোটাই তাকে পারমিট করে না। ফলশ্রুতিতে আমাদের যেটা করতে হবে, মৌলিক কতগুলো বিষয় শিক্ষার্থীর মধ্যে অনুপ্রবেশ ঘটাতে হবে, তারপরে তার কাছ থেকে সেগুলোর ব্যাখ্যা এগুলো চাওয়া যেতে পারে। সুতরাং আমাদের অ্যাপ্রোচে, আমাদের নীতিতে অনেক জায়গায় আমাদের এখন পরিবর্তন আনতে হবে। সেই বিষয়গুলো আমরা ভাববো শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য। কিছুক্ষণ পূর্বে আমাদের একজন সম্মানিত দর্শক পটুয়াখালীরা কোথা থেকে একজনের প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন যে এই মান উন্নয়নের জন্য, নিঃসন্দেহে তিনি যথার্থই লক্ষ্য করেছেন, এবং মান উন্নয়নের জন্য কয়েকটি ক্ষেত্রে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। যে সাজেশনগুলো ইতিমধ্যেই আমরা কতগুলো পরামর্শ শিক্ষা মন্ত্রণালয়কে দিয়েছি, এবং শিক্ষা মন্ত্রণালয় সেগুলো এখন খতিয়ে দেখতেছে, এবং কতগুলো কমিটি করে দিয়ে সেই বিষয়গুলো উন্নয়নের জন্য চেষ্টা নেবে। আমি আরেকটু প্রশ্ন রাখতে চাই যে এই যে আপনি যে বিষয়টি বলেন, চমৎকার করে বলেছেন যে আমরা আসলে বুঝতে পারছি যে যদি তার বেসিক না থাকে তাহলে সে কিভাবে ক্রিয়েটিভ হবে। কিন্তু আপনিও একজন মেম্বার এই শিক্ষাবিদদের যে সভাটি হয়ে থাকে সিনিয়র শিক্ষকদের, সেখানে এতদিন পর্যন্ত এই বিষয়টি আমরা চালালাম, আমরা এই জিনিসগুলো কেন আগে অ্যাড্রেস করিনি? না, আগে করিনি তা নয়, আমরা বললাম যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এমসিকিউ পদ্ধতি আছে, সিকিউ পদ্ধতি আছে, যেগুলো আমাদের মঞ্জুর আহমেদ সাহেব বলছেন,
বোর্ডের চেয়ারম্যান সাহেব বলছেন এ কথাটা সত্য, কিন্তু আমাদের দেশে সেইটির ব্যবস্থা করার জন্য, ইউজ টু করার জন্য আমাদের দেশে এর জন্য যে আনুষঙ্গিক উপাদানগুলো প্রয়োজন সেগুলো আমরা করতে পারি না, আমরা সেগুলো আমাদের করতে হবে, সেই সুপারিশগুলো আসছে। এবং সেজন্যই মূলত এখন সংস্কারের বিভিন্ন ক্ষেত্রে কোথায় কোথায় টেক্সট বইতে সংস্কার লাগবে, কারিকুলামের সংস্কার লাগবে, প্রশ্নপত্র প্রণয়নে লাগবে, পরীক্ষা গ্রহণ, পরীক্ষা ব্যবস্থাপনায় আমাদের সংস্কার লাগবে, অনেকগুলো ক্ষেত্রে আমাদের অ্যাড্রেস করতে হবে। আমি একটু মাহবুবুর রহমানের কাছে আসতে চাই। এই যে এতগুলো বিষয় উঠে আসলো, এত জায়গায় সংস্কার প্রয়োজন, এই বিষয়গুলো কি আমরা অ্যাড্রেসই করতে পারিনি এতদিন পরে এসে? বা 5 বছর, মিনিমাম 5 বছর হিসাবে আসলে করতে হয়, 2010 সাল থেকে যেহেতু এরকম পদ্ধতি চলছে, 5 বছর পরে গিয়ে কেন আমাদের টনক নড়ছে? আসলে বিষয়টা আমরা আমাদের কিছুই নাই, ঢাল নেই, তলোয়ার নেই, আমরা যুদ্ধে নেমে গেছি। এটা কিন্তু বিভিন্নভাবে গবেষণার ভিত্তিতে এসেছে এবং এটা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত একটা ব্যবস্থা। এটি অবশ্যই মুখস্থ নির্ভর ব্যবস্থার চেয়ে উন্নততর ব্যবস্থা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের দেশে বাস্তবতার সঙ্গে হয়তো কিছুটা অসামঞ্জস্যতা দেখা দিচ্ছে। কিন্তু এই বিষয়টা যে একেবারেই আমরা এখানে ব্যর্থ হয়েছি, ফেল করেছি, বা এখান থেকে ছাত্ররা কিছু শিখতে পারছে না, আমি এই বিষয়টির সঙ্গে একমত নয়। আর ঢাকা শিক্ষা বোর্ডের বা শিক্ষা বোর্ড সমূহের কথা যদি আমি ছোট্ট করে মঞ্জুর আমাদের কাছে একই বিষয় জানতে চাইবো। নিশ্চয়ই। তো আমি বলবো যে এই পরিবর্তন যেটা হয়েছে, আপনি যেটা নিয়ে একটু উদ্বেগ প্রকাশ করছেন, এটা তো খুব বড় রকম পরিবর্তন কিছু না। যা 5 বছর আগে যেটা চলছিল সেটা সামান্য কিছু পরিবর্তন হয়েছে। পরিবর্তন নিয়ে কিন্তু আমার প্রশ্ন নেই, এবং আমার কাছে কিন্তু আমিও ডক্টর আখতারুজ্জামানের সাথে একমত যে 10 নাম্বার এদিকে থাকুক আর ওদিকে থাকুক, সে তো প্রিপারেশন নিয়েছে একই ভাবে, তাকে জাস্ট এখানের জায়গায় ওখানে, এবং তাকে সময় যথেষ্ট পারমিট করছে যেন সে সেটা সমস্যা নয়। কিন্তু আমরা এ নিয়ে যে চিন্তা ভাবনা কিছু হয়নি সেটাও নয়, কিন্তু আমাদের তো শিক্ষা ব্যবস্থায় মৌলিক সীমাবদ্ধতা রয়েছে অনেক। আমাদের এই মাধ্যমিক পর্যায়ে আমি জানি যে আমাদের মাধ্যমিক স্কুলগুলোতে অঙ্ক, ইংরেজি, বিজ্ঞানের জন্য যথেষ্ট সংখ্যক উপযুক্ত শিক্ষক নাই এখন, এবং মান এবং অনুপাত রক্ষা করে আমাদের পড়াশোনা করাতে হলে অন্তত দ্বিগুণ সংখ্যক শিক্ষক দরকার আমাদের, এবং তাদেরকে শিক্ষক নেই, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়নি। আমরা আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা করতে চাচ্ছি, সৃজনশীল ইন্ট্রোডিউস করছি, মাল্টিপল চয়েস করছি, কিভাবে দুটোর মধ্যে সমন্বয় হবে আমি কিন্তু এখনো বুঝে উঠতে পারছি না। এবং পাশাপাশি ডক্টর আখতারুজ্জামানের কাছে আমি আবার একটু ফিরবো, সেটা হচ্ছে গিয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ভর্তি পরীক্ষার দুটো ফল পেয়ে গেছি। গ ইউনিটে পাশ করেছে 5% মতো, এবং খ ইউনিটে আমরা দেখলাম 11% মতো। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে তারা কি পড়ে এসেছে? দেখুন, এখানেও একটি বিষয়, এখানে বোধহয় আমাদের দুই দিকেই বোধহয় আমাদের অ্যাটেনশন দেওয়া প্রয়োজন। একটি হলো যে ওই যে শিক্ষার্থী একটি কারিকুলাম অনুসরণ করে উত্তীর্ণ হলো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলো, সেখানে দেখতে হবে যে ওই কারিকুলামে যথার্থ প্রতিফলন শিক্ষার্থীর মধ্যে ঘটানো গেল কিনা। আর দ্বিতীয়ত, একটি ভিন্ন কনটেক্সটে যখন অ্যাডমিশন টেস্ট হয় তখন একটি ভিন্ন কনটেক্সটে প্রশ্নপত্র পরিণত হয়। এই প্রশ্নপত্র যারা প্রণয়নের সাথে জড়িত থাকি তাদেরকেও বিবেচনায় রাখতে হবে যে এই প্রশ্নপত্রের সাথে ওই শিক্ষার্থীর অধীত যে ক্ষেত্রসমূহ, তার পাঠ্যপুস্তক, পাঠ্য, তার প্রতিফলন আমরা ঘটাতে পারছি কিনা। এই দুটোর মধ্যে প্রশ্ন যাচ্ছে না যে আমাদের প্রশ্নপত্র আসলে তাদেরকে মাথায় রেখে করা হয়নি, তাহলে কেন ওরা পাস করছে না? সেই জন্যই সেদিকে আমাদের অ্যাটেনশন দিতে হবে যে আসলে এই দুটো সমন্বয় রাখে কিনা। আমরা যদি বিষয়গুলোকে অনেক উচ্চ মার্গে নিয়ে যাই এবং ওখানে যদি অনেক নিচে থাকে তাহলে এই ধরনের বড় গ্যাপ কিন্তু হয়ে যায়। এই বড় ধরনের গ্যাপ যখন হয় ফলাফলে, তখন একটা নেতিবাচক মেসেজ যায় জাতির কাছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে। এটা আমাদের কাম্য না। ডক্টর আখতারুজ্জামান, আমি আপনাকে আবার প্রশ্নটি করতে চাই যে আপনি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে আছেন, আপনি এবারে প্রশ্নপত্র নিশ্চয়ই দেখেছেন, প্রশ্নপত্র কি আসলে খুব উচ্চ মার্গীয় ছিল? আমাদের এই এখন এগুলো এখন দেখতে হবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এগুলো মান সম্পন্ন, কিন্তু এই মানটি এত বেশি ফারাক না হয়ে যায়। এটা উচ্চ মাধ্যমিক পর্যায়ে যখন আমাদের পরীক্ষা পদ্ধতিতে, মানে আমরা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টের যে পরীক্ষার কোয়েশ্চেন করছি, তা যদি মানসম্মত হয়, তার মানে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের মান নিয়ে প্রশ্ন জেগে যায়। মাহবুবুর রহমান কিছু বলতে চাচ্ছেন? এখানে এই দুটো বিষয়ের মধ্যে আসলে কম্পেয়ার করার সুযোগ খুবই কম। কারণ হচ্ছে, আমি কম্পেয়ার করতে চাই না, কিন্তু তাকে তো উচ্চ শিক্ষায় যেতে হবে। আমাদের যেটা এসএসসি এইচএসসি পরীক্ষার রেজাল্ট, এটা হচ্ছে তাদের অ্যাচিভমেন্ট টেস্ট। তারা 2 বছর ধরে পড়েছে, তাদের একটা সেন্ট্রাল সিলেবাস ছিল, নির্দিষ্ট সিলেবাস ছিল, সেই কোর্সের মধ্য দিয়ে তারা এসেছে এবং একটা লার্নিং আউটকাম আছে। ধরেন 100-র মধ্যে তারা 33% লার্নিং আউটকাম হলেই তারা পাশ করে যাচ্ছে। এটা একটা অ্যাচিভমেন্টের ব্যাপার।
আর বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে এটা মোরালেস অ্যাপটিটিউড টেস্ট। এখানে আমি তো বলি যে এটা এক্সামিনেশন অফ এলিমিনেশন, এটাকে বাদ দেওয়ার উদ্দেশ্যেই এই পরীক্ষাটা নেওয়া হয়। এখানে আপনার ফিজিক্সে 100টা সিট আছে, 100 জন পেলেই আপনার যথেষ্ট, বা 100 জনের জায়গায় 110 পেলেই যথেষ্ট, আর বাকি 10,000 বাদ গেলে কিছু আসে যায় না। কিন্তু আমাদের পাশ করার ক্ষেত্রে তো বিষয়টি এমন না। আর স্যার যেটি বললেন, ভাইস চ্যান্সেলর স্যার যেটি বললেন, আমি এটাকে খুবই গুরুত্ব সহকারে আমি নিয়েছি যে প্রশ্ন আমরা 2 বছর ধরে একটা ছাত্রকে একটি বিষয় পড়িয়েছি, একটা সেন্ট্রাল সিলেবাসের আওতায় পড়িয়েছি, তাকে আমরা সেভাবে তার একটা অ্যাচিভমেন্ট এনে দিয়েছি, কিন্তু প্রশ্নটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। তখন এই ছাত্রটি দেখা যাবে ওর সঙ্গে মিলাতে তার সমস্যা হবে, আর সময়টা একেবারেই কম থাকে। জি, কিন্তু এখানে বিষয় হচ্ছে কি, আমরা কোচিং বাণিজ্য বন্ধ করার জন্য এমন ভাবে পরীক্ষা পদ্ধতির ব্যবস্থা করছি যেন তারা কোচিং এ যাওয়ারই সময় না পায়। রেজাল্টই হওয়ার সাথে সাথে আমরা ভর্তি পরীক্ষার জন্য তাদেরকে বসে দিচ্ছি, কারণ আমরা তাদেরকে যাচাই করছি তারা এই 12 বছর যে পড়ে আসলো তার ভিত্তিতে। তাহলে সেখান থেকে যদি আমি চিন্তাটা করি কেন তারা এই পরীক্ষায় ভালো করতে পারবে না, মঞ্জুর আহমেদ আপনি কি বলবেন? তো বিশ্ববিদ্যালয় ভর্তির ব্যাপারটা তো যেটা বললেন যে এটা তো প্রতিযোগিতার ব্যাপার, এবং যারা 40 কেন পাবে না পরীক্ষা, 40 পাবে হয়তো। পরীক্ষা প্রশ্ন কিভাবে করা হয়েছে সেটা একটা ব্যাপার, এলিমিনেশনের জন্য প্রশ্ন হয়তো করা হচ্ছে, সেটা একটা ব্যাপার আছে হয়তো। নিশ্চয়ই নিশ্চিত করবেন যে কিন্তু মানে সুন্দর মানসম্পন্ন একটি প্রশ্নের মাধ্যমে এই পরীক্ষাটি হয়েছে। হ্যাঁ, সেটা একটা ব্যাপার আছে, কিন্তু তার সঙ্গে আমি বলবো আপনার প্রশ্ন যেটা মূল প্রশ্ন যে আমাদের মানটা কি, প্রাথমিকে কি পড়াশোনা হচ্ছে, সেই প্রশ্ন এটা খুবই সঙ্গত প্রশ্ন। এটা আন্তর্জাতিক ভাবে যদি আমরা বিবেচনা করি আমাদের সমস্যা আছে, এবং সেটা শুধু আমাদের নয়, বাংলাদেশের একমাত্র নয়। আমি বলবো যে উন্নতিশীল দেশগুলো, আমরা যদি পিজা বলে একটা পরীক্ষা হয়, প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট, সারা দুনিয়া জুড়া 15 বছর বয়সের ছাত্রদের তারা বিজ্ঞান এবং ভাষা আর অঙ্কের পরীক্ষা নেওয়া হয়। সেই সব পরীক্ষায় আমরা দাঁড়াতেই পারছি না আমাদের মতো দেশগুলো। সুতরাং আন্তর্জাতিক মানের তুলনায় আমাদের সমস্যা আছে, এবং সেটা শুধু আমাদের নয়, অন্যান্য উন্নতিশীল দেশে একটা বিভাজন সৃষ্টি হয়ে যাচ্ছে পৃথিবীব্যাপী, উন্নত দেশ এবং আমাদের মতো দেশগুলো। তো সেটা আমাদের বড় সমস্যা, সেটা নিয়ে আমাদের অনেক কিছু করতে হবে কাজ। জি, যে আবার ওই একই জায়গায় তাহলে চলে আসছে যে আমাদের আগে শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিয়ে ওই আন্তর্জাতিক মান সম্পন্ন করে নিতে হবে, আদারওয়াইজ বোধ আমরা শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে পিছিয়েই থাকছি। আরেকটি বিরতির সময় গেছে, নিতে হচ্ছে একটি বিরতি, ফিরে এসে আরো কথা হবে গাইড বই নির্ভরতার বিষয়টি নিয়ে। বিরতির পর ফিরে এলাম, আপনাদের সাথে আছি আমি শাবনূর আজিম। আমরা কথা বলছিলাম শিক্ষার সংস্কার এবং মান উন্নয়ন নিয়ে, এবং বিরতির আগে বলে গেছিলাম যে গাইড বইয়ের বিষয়ে জানতে চাই। গাইড বই নির্ভরশীলতার মাত্রা বাড়ছে, কোচিং বাণিজ্যের জায়গাটিও কোনো অংশে কমেনি, এবং পাশাপাশি আমরা দেখছি যে আমাদের এখানে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা যদি একটি গাইড বইয়ের উপর নির্ভরশীল হয়, দেখা যাচ্ছে শিক্ষকরা 5 থেকে 7টি গাইড বই দেখছেন। তার কারণ তাদের সেই সৃজনশীল প্রশ্ন তৈরি করতে হবে এই চিন্তাতেই তারা অস্থির, এবং তাদের 3 দিনের একটি প্রশিক্ষণ হয়তো বা কারো কারো আছে, বেশিরভাগেরই নেই। এবং একই সাথে বাংলাদেশ সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক মোহাম্মদ মোফাজ্জল হোসেন বলেছেন, প্রশিক্ষণে জড়িত কর্মকর্তারা সবাই কলেজের লোক, মাধ্যমিক শিক্ষা সম্পর্কে তাদের বিন্দু মাত্র ধারণা নেই, অথচ তারাই সৃজনশীলের কর্মকর্তা। প্রশিক্ষকদের ধারণা কম থাকা একজন শিক্ষক 3 দিনের প্রশিক্ষণে কি অর্জন করবে তা নিয়ে সহজে অনুমান করা যায়। পাশাপাশি উনি বলছেন, শিক্ষকরা যদি এই অব্যবস্থাপনা এবং অদক্ষতার জন্য দায়ী 10% হয়ে থাকে, 90% দায়ী হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই যদি চিত্র হয় তাহলে আমরা আছি কোথায়, ডক্টর আফতাবুজ্জামান? আচ্ছা, আমি প্রথমে একটু কথা বলি যে নোট এবং গাইড এই বই দুটোর কাজ কি। এই বই দুটোর কাজ হলো কোনো কঠিন বিষয়কে সহজীকরণ, সরলীকরণ করে উপস্থাপন করা। এবং আমাদের পাঠ্য বই সম্পর্কে সবসময় আমি একটি কথা বলছি যে এই বইগুলো দুর্বোধ্য এবং কঠিন, সরলীকরণ না, এর ভাষা উপস্থাপনা সবসময় আমার কাছে মনে হয়েছে জটিল। এগুলো শিক্ষার্থীরা, শিক্ষক, অভিভাবক কারো কাছে সহজে বোধগম্য হয় না। ফলশ্রুতিতে কোচিং এবং টিউশন এইগুলোর মাত্রা বাড়ে, এবং এইগুলোকে যাতে সহজে বুঝতে পারে সেই কারণে নোট গাইড প্রয়োজন হয়। তা আমার প্রশ্ন হলো,
যে এই পাঠ্যপুস্তকগুলোকে কেন সুন্দর সাবলীল সরল ভাষায় তৈরি করি না, যেগুলো আমাদের সময় ছিল। আমাদের পাঠ্য বইগুলো যখন আমরা পড়েছি তখন নিজেরা বুঝতে পারতাম, আমাদের মা, আমাদের বড় ভাই বোন তারা এগুলো পড়াতে পারতেন বাড়িতে বসে, ফলে আমাদের মধ্যে দ্রুত এই বিষয়গুলো প্রবেশ করত, আমাদের ভিতরে সেটা গ্রহিত হতো, তার উপর ভিত্তি করে আমরা অনেক কিছু করতে পারতাম। কিন্তু বর্তমানের এবং আমাদের বেশ কিছু সময় ধরে এই পাঠ্যপুস্তকে এমনই জটিল, এগুলো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ফল হয়েছে, বিভিন্ন এনজিওর প্রভাব পড়েছে, বিভিন্ন সময় এইগুলো হওয়ার ফলে পাঠ্যপুস্তকটা দুর্বোধ্যে রূপান্তরিত হয়েছে। এগুলো শিক্ষক বোঝেন না, স্কুলে সেই কারণে তিনি পড়াতে পারেন না, সেই কারণে শিক্ষার্থী কোচিং সেন্টারে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে। ভাষা কঠিন, বাড়িতে অভিভাবকরা বোঝে না, গণিত বলেন, বিজ্ঞান বলেন, এবং একটা বড় অংশ আছে হচ্ছে এই তাহলে যদি নোট এবং গাইড পড়ে তারা বুঝে, তাহলে মানে কি? নোট গাইড হলো এগুলোকে সহজ ভাষায়, সাবলীল ভাষায় সরলীকৃত করে উপস্থাপিত হয়েছে সেই বইয়ে। যদি তাই হয় তাহলে আমাদের প্রথম এবং প্রধান কাজটি হওয়া উচিত পাঠ্যপুস্তক সংস্কার করা, ভালো মানের বই তৈরি করা, যেটি শিক্ষক পড়ে বুঝবেন এবং শিক্ষক প্রশিক্ষণ নিয়ে তিনি আরো অধিকতর ভালো বুঝবেন, অভিভাবকরা বুঝবেন এবং শিক্ষার্থীরা বুঝবেন। এটা থাকবে স্বব্যাখ্যাত, সেলফ এক্সপ্লেনেটরি, স্বব্যাখ্যাত বই থাকবে, শিক্ষার্থী পড়বেন, যে সময় দেবে পড়েই সে পারবে। আমরা আগে বলতাম পড়াশোনা করো, মানে যিনি পড়াশোনা করবেন তিনি পারবেন, যিনি পড়বেন না তিনি পারবেন না। এই হলো কথা। এই ধারণায় আমাদের পাঠ্যপুস্তক তৈরি করতে হবে। সুতরাং আমার কাছে এই বিষয়গুলো স্পষ্ট। সেই কারণে নোট গাইড ঠিকই একজন শিক্ষক তিনি হয়তো নোট গাইড ফলো করতেছেন, কারণ তিনি আদারওয়াইজ তিনি রিপ্রোডিউস করতে জানতে পারতেছেন না। ফলে এই বিষয়টি আমাদের অ্যাটেনশন দেওয়া খুবই জরুরি। আমি আনন্দের সাথে বলছি যে সম্প্রতি মাননীয় শিক্ষামন্ত্রী এই বিষয়টিকে খুবই গুরুত্ব দিয়েছেন। তিনি আমাদের সুপারিশগুলো নিচ্ছেন, মতামত গ্রহণ করছেন এবং এই নিরিখে কতগুলো সাব কমিটি গঠন করে এই পাঠ্যপুস্তকের সম্পর্কে বলা হয়েছে, এগুলো কাজ শুরু করেছি। আমরা হয়তো একটু পিছিয়ে পড়েছি, এটা ঠিক, কিন্তু কতগুলো পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে আমরা এই পর্যন্ত এগিয়েছি, যেটি এখন আমাদের হয়তো কাজগুলো করতে হবে। একটি ফোন আছে, ফোনটি নেই। আরেকটি বিষয় দিকে যাচ্ছে এবং আমি একটু মঞ্জুর আহমেদের কাছে আসতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিষয়টি নিয়ে উপাচার্য অধ্যাপক মশা আরিফিন সিদ্দিকী বলেন যে ইংরেজিতে ফেলের সংখ্যাটা বেশি হচ্ছে এবং স্কুল কলেজ পর্যায়ে ইংরেজি আরো ভালোভাবে পড়াতে হবে, কারিকুলাম যাচাই বাছাই করে দেখা উচিত ইংরেজিতে আরো ভালো কারিকুলাম প্রয়োজন কিনা। সেখানে আমরা দেখছি আমরা ইংলিশ ভার্সন ইন্ট্রোডিউস করেছি বাংলা ভার্সনের পাশাপাশি, এবং বইগুলো যার পণ্যেই ভুলে ভরা। এই যদি বইয়ের মান হয়, আমাদেরকে আসলে একটি ভালো বই করার মতো কমিটিও তৈরি করতে আমরা পারছি না? না, সমস্যা তো আছে। আমি বলবো যে শুধু ইংরেজির জন্য নয়, যখন আমি ইংলিশ ভার্সনে যাচ্ছি আমাকে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আসলে ইংরেজিতে বইগুলো ঠিকমতো তৈরি করতে হবে। কিন্তু এখানে আগের কথাটা একটু আসি, গাইড বই, কোচিং ইত্যাদি, সেটা আমাদের দুই রকম সমস্যা। একটা, স্কুলে আমরা ঠিকমতো পড়াশোনা করাতে পারছি না, আমাদের যথেষ্ট শিক্ষক নাই, উপযুক্ত শিক্ষকের অভাব ইত্যাদি, এবং প্রশ্নগুলো যেভাবে হচ্ছে সেখানে মনে হচ্ছে যেন একটা যোগ সাজস, একটা ছক বেঁধে কিছু প্রশ্ন এবং সেগুলো ওই গাইড বইয়ে উত্তর থাকবে, নোট বইয়ে থাকবে, সেগুলো মুখস্থ করে কোচিং এর মাধ্যমে সেগুলো দিয়ে সেটা আমরা যেন মেনে নিয়েছি। তো এই অবস্থা থেকে আমাদের বেরোতে হবে এবং স্কুলে যাতে পড়াশোনা ঠিক মতো হয় সেটার জন্য ব্যবস্থা করতে হবে, এবং ক্যারিকুলাম পাঠ্য বই তো তৈরি ঠিক মতো করতেই হবে। এখানে শুধু আপনি এনজিওদের কথা বললেন, আমি জানি না এনজিওদের এখানে কি ভূমিকা। আমি বলবো যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও এর মধ্যে আছেন এবং যারা করছেন। এনজিও বলা হয়েছে এই কারণে ওই তারা বিভিন্ন মেটেরিয়াল সাপ্লাই দেয়। আমি এর সাথে জড়িত ছিলাম, তখন আমি দেখেছি যে অনেক জিনিস আসে, আসার পরে বিভিন্ন ভাবে তদবির চলেছে। এই ধরনের একটি প্রক্রিয়া ছিল, একটি সময় ছিল যখন আমরা অত্যন্ত ভারাক্রান্ত হতাম। বিভিন্ন সময় তাদের প্রয়োজন মতো বিষয়কে ইনপুট দেওয়ার চেষ্টা করেছে, ইনপুট দেওয়ার চেষ্টা করেছে, এবং আমরা সেগুলোকে হজম করেছি কিভাবে জানো, আমাদের বিচার বিবেচনাটা প্রয়োগ করতে হবে। এত যে প্রশ্ন উঠে যাচ্ছে আমাদের হাতে, একেবারে সময় আমি শেষ প্রশ্ন রাখতেই চাই যে এত প্রশ্ন উঠে যাচ্ছে এবং এত আমাদের মানে অদক্ষতার জায়গায় এত সমস্যা, এত সংস্কারের প্রয়োজন, সেখানে দাঁড়িয়ে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে সৃজনশীল করে তুলছি। এই প্রশ্নটি কি আসলে আবারও প্রশ্ন হিসেবেই থাকছে না? মাহবুবুর রহমান। ধন্যবাদ। আসলে আমাদের অনেক লিমিটেশনস অবশ্যই আছে, আমরা স্বীকার করি। আমরা 13,000 শিক্ষককে আমরা 12 দিনের প্রশিক্ষণ দিয়ে মাস্টার ট্রেনার বানিয়েছি এবং তাদের ট্রেনিংটা ভালো হয়েছে, এবং তাদের মাধ্যমে আমরা 5 লক্ষ শিক্ষককে কিন্তু 3 দিনের প্রশিক্ষণ দিয়েছি। এবং যেটা বলা হচ্ছে যে গাইড নির্ভরতা বাড়ছে,
আমাদের 10 সালের থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এই পদ্ধতিতে, 12 সাল থেকে এইচএসসি। এ পর্যন্ত একটি বোর্ডের একটি প্রশ্ন মাত্র গাইড থেকে হুবহু মিলেছে, আর বাকি সকল প্রশ্ন কিন্তু শিক্ষকগণ দক্ষতার সাথে করেছেন, এবং এই প্রশ্নগুলোর মান যে খারাপ এটা বলা যাবে না। তারপরেও যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অপটিমাম লেভেলে আমরা যেতে পারছি না, যে জন্য এখন 1000 প্রশ্নের একটা ডাটা বেস বা একটা ব্যাংক, প্রশ্ন ব্যাংক করার সিদ্ধান্ত হয়েছে, এবং সেখানে বিদগ্ধজনেরা থাকবেন, সবাই মিলেই এখানে যারা একেবারে টপ পারফর্মার যারা, তাদেরকে দিয়ে এই কাজগুলো করা হবে, এবং এটা চেঞ্জিং, কনস্ট্যান্টলি চেঞ্জিং, প্রশ্ন ঢুকবে, প্রশ্ন এবং এইভাবে আসবে। এই সংস্কারগুলো আসলে আমাদেরকে কতটুকু বইয়ের উন্নয়নের দিকে এগিয়ে নিতে পারবে তা নিয়ে আসলে যেটা বললেন প্রশ্নই জেগে যায়। বই সহজ পাঠ্য করার জন্য এই ব্যাপারটাও চিন্তার মধ্যে আছে। আমাদের একেবারে সময় নিয়ে আমাদের শেষ করতে হবে। আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং সময় আসলে বলবে আমাদের শিক্ষার্থীরা যেন কোনোভাবেই এভাবে গিনিপিগের মতো ট্রিট করা না হয়, তাদেরকে সেই প্রত্যাশা নিয়ে আজ বিদায় নিচ্ছি। থাকুন ৭১। ধন্যবাদ।